দশম শ্রেণীর ইতিহাস, তোমাদের ইতিহাসের সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনার আজকে নতুন সেকশনটা পড়াবো নব্যবঙ্গ গোষ্ঠী। সেটা সম্পর্কে যে দেখো, হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও, আমাদের ডিরোজিও সম্পূর্ণ নাম এটা গোটাটাই জেনে রাখবে। তার যে অবদান এবং নব্যবঙ্গ গোষ্ঠীর যে অবদান সেটা সম্পর্কে আমরা জানব। হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও 1809 থেকে 1831, মাত্র 21 বছর বয়সে তিনি মারা যান। খুব অল্প বয়সী একজন ব্যক্তি ছিলেন, খুব অল্প বয়স বেঁচে ছিলেন। যে সামাজিক আন্দোলন শুরু করেন তার নাম ছিল নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল আন্দোলন। কিছুদিন তিনি ভাগলপুরে পড়াশুনোর পর মাত্র 17 বছর বয়সে তিনি 1827 খ্রিস্টাব্দে মতান্তর, 1828 মানে 1827 হতে পারে, 1828 হতে পারে, তিনি হিন্দু কলেজের ইতিহাস এবং ইংরাজি ভাষার অধ্যাপক পদে যোগ দেন। 17 বছর বয়সে যখন আমরা মাধ্যমিক দিই, তিনি কলেজের প্রফেসরি করছেন। এত বুদ্ধিমান মানুষ ছিলেন তিনি। বেশ, এবং তিনি 3 বছর চাকরির পর রাধাকান্ত দেব কর্তৃক বরখাস্ত হন। আমরা আগেই পড়েছিলাম রাধাকান্ত দেবের সঙ্গে তার কিন্তু একটা বিরোধিতা ছিল। একাধারে তিনি ছাত্রদের শিক্ষক ছিলেন এবং বন্ধু ছিলেন। তার অনুগামীদের বলা হতো ডিরোজিয়ান, অর্থাৎ ডিরোজিয়াকে যারা মেনে চলতেন তাদেরকে আমরা ডিরোজিয়ান বলতাম। এদের বেশিরভাগই হিন্দু কলেজের ছাত্র ছিলেন। অনুগামীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন কে? প্যারীচাঁদ মিত্র, রাধানাথ সিকদার, লাল বিহারী দে, তারাচাঁদ চক্রবর্তী, কৃষ্ণমোহন ব্যানার্জি, রামতনু লাহিড়ী, রামগোপাল ঘোষ, রসিককৃষ্ণ মল্লিক, দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় প্রমুখ। এরা নব্যবঙ্গ গোষ্ঠীর মধ্যে পড়ত। তাহলে আমি যদি বলি যে নব্যবঙ্গ গোষ্ঠীর মধ্যে কারা কারা ছিলেন, এই জায়গার নামগুলো বলবেন। প্যারীচাঁদ মিত্র, রাধানাথ সিকদার, লাল বিহারী দে, তারাচাঁদ চক্রবর্তী প্রমুখ তারা ছিলেন। তাদের কাছে টম পেইনের এজ অফ রিজন বইটি ছিল বাইবেলের মতো। কেন? খুব মেনে চলতেন। কেন মেনে চলতেন? কি ছিল বইয়ে? ডিরোজিও মাত্র 23 বছর বয়সে কলেরায় আক্রান্ত হয়ে তার কলকাতার এন্টালি বাসগৃহে মারা যান। তিনি 23 বছর বয়সে মারা গিয়েছিলেন। আমি 21 বলছিলাম, 23 বছর বয়সে। 2 বছর কমিয়ে দিলাম যে আমি। তার কলকাতার এন্টালির বাসগৃহে মারা যান। নব্যবঙ্গ আন্দোলনের বিরুদ্ধে প্রতি আন্দোলন গড়ে উঠেছিল। নব্যবঙ্গ দলের র্যাডিক্যাল আন্দোলনকে ধ্বংস করতে অসংখ্য মানুষ এর বিরুদ্ধাচরণ করেছিল। ডিরোজিও নিজের যে সভাপতিত্বে এন্টালি বাসভবনে গড়ে তুলেছিলেন একাডেমিক অ্যাসোসিয়েশন 1818 খ্রিস্টাব্দ, যার প্রথম সম্পাদক ছিলেন তারই ছাত্র উমাচরণ বসু। এবং মূল বক্তারা ছিলেন রামকৃষ্ণ মোহন ব্যানার্জি, দক্ষিণারঞ্জন মুখার্জি, রসিককৃষ্ণ মল্লিক, হরচন্দ্র ঘোষ ইত্যাদি প্রমুখ মানুষেরা। তবে এর মূল উদ্যোক্তা ছিলেন রামতনু লাহিড়ী, প্যারীচাঁদ মিত্র এবং শিবচন্দ্র দেব। এই অ্যাসোসিয়েশনের প্রধান কাজ কী ছিল? একাডেমিক যে অ্যাসোসিয়েশন, এর প্রধান কাজ ছিল মুক্ত চিন্তা ফ্রিলি আমরা কোনো ইমাজিনেশন করব, চিন্তাটা মুক্ত হবে, কারো দ্বারা প্রভাবিত হবে না, সত্যের পবিত্রতা থাকবে ইত্যাদি নিয়ে আলোচনা করা। নব্যবঙ্গের দ্বিতীয় যে অ্যাসোসিয়েশনটি রয়েছে 1838 খ্রিস্টাব্দে 20 ফেব্রুয়ারিতে তৈরি হয়েছিল। এর নাম সোসাইটি ফর দি
অ্যাকুইজিশনস অফ জেনারেল নলেজ, এই নাম নিয়ে আর কি। এর লক্ষ্য কী ছিল গো? ভারতের অবস্থা যে হয়েছিল সম্পর্কে জ্ঞান সংগ্রহ এবং প্রসার ঘটানো। 1843 পর্যন্তের সদস্য ছিল 200 জন। তিনি পার্থেনন, হেসাপেরাস, ক্যালকাটা লিটারারি গেজেট, ক্যালকাটা ম্যাগাজিন, হিন্দু পায়োনিয়ার, বেঙ্গল স্পেকটেটর, এনকোয়ারার, জ্ঞানেশন প্রভৃতি পত্রপত্রিকার সম্পাদনা করেছিলেন। তার মূল লক্ষ্য কী ছিল? যে গোঁড়া রক্ষণশীল হিন্দু সমাজের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা। গোঁড়া হিন্দুরা ছিল তখন। তিনি জাতপাত, অস্পৃশ্যতা, উচ্চবর্ণের প্রাধান্য, ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে তিনি যুক্তিবাদী এবং মানবতাবাদী আন্দোলন গড়ে তুলেছিলেন। না, যুক্তি দেখাতে হবে। যুক্তিবাদী এবং মানবতাবাদী আন্দোলন গড়ে তুলেছিলেন, কিন্তু ডিরোজিওর অনুগামীরা উদার সংস্কারের নামে মদ্যপান, তার যে অনুগামীরা ছিল, কেউ মদ খেত, কেউ আবার গোমাংস ভক্ষণ ইত্যাদির মাধ্যমে নৈতিক অধঃপতনের দিকে কিন্তু তারা চলে যান। ডিরোজিওর চিন্তাধারায় অনুপ্রাণিত হয়ে তার বহু ছাত্র পৈতা পরিত্যাগ করেছিল। পৈতে ব্রাহ্মণ পরিত্যাগ করেছিল, মানে পৈতে, যে পৈতে পড়বো না আর কি। কেউ কেউ আবার প্রাত্যহিক প্রার্থনা বন্ধ করেছিল। এছাড়া তারা ধর্মশাস্ত্র ছেড়ে হোমারের ইলিয়াড হাতে নিয়ে এবং ব্রাহ্মণদের দেখিয়ে গোমাংস খেয়ে জাত যাবার প্রসঙ্গে ব্যঙ্গ করতেন। কিন্তু তারা মুসলিম সমাজের সংস্কার বিষয়ে নীরব ছিলেন। এর পাশাপাশি নববঙ্গ আন্দোলনের লক্ষ্য ছিল যে ভারতের দুরবস্থার নানা দিক, নারী শিক্ষার বেহাল যে দশা, মূর্তি পূজা এবং নানা কুসংস্কার কুপ্রথার বিরুদ্ধে জনমত গড়ে তোলা। এই সবের জন্যই কিন্তু রাধাকান্ত দেব তাকে বিতাড়িত করেছিল ডিরোজিও। মানে ওই একদিকে এক বলে না, এক জাতের চশমা পড়েছে, ওই চশমা তুমি যদি চোখে লাগাও ওই একটা শ্রেণীকেই খারাপ লাগবে, বুঝতে পেরেছ? এমন এমন ইয়ে রয়েছে, সম্প্রদায় রয়েছে যাদের গোঁড়ামির কথা শুনলে তো মাথা খারাপ হয়ে যাবে, বুঝতে পেরেছ? বেশ, ডিরোজিও একজন অ্যাংলো ইন্ডিয়ান হয়েও ভারতের নিজের মাতৃভূমি মনে করতেন ভারতকে। তার দেশপ্রেম ব্যক্ত হয়েছিল তাঁরই লেখা কবিতা ফকির অফ জাঞ্জিরা ও ইন্ডিয়া টু মাই নেটিভ ল্যান্ডতে। এই বই দুটো তিনি করেছিলেন। তিনি তার ছাত্রদের শিক্ষা দিয়েছিলেন বাঁচা এবং মরা দুই সত্যের জন্য। তিনি রাজনীতির বিজ্ঞান বিষয়ে শিক্ষা দিতেন। ভলতেয়ার, টমাস পেইন, দান্তে, মিল, বেনথামের লেখার প্রতি তিনি ছাত্রদের আকৃষ্ট করার চেষ্টা করতেন। একই সঙ্গে আবার নারী শিক্ষা, নারীর স্বাধিকার ও সংবাদপত্রের স্বাধীনতা দাবি করে ক্যালাইডোস্কোপ যে পত্রিকা, সেই ক্যালাইডোস্কোপ পত্রিকায় ডিরোজিওপন্থীরা ব্রিটিশ শাসনের বিরোধিতা করেছিলেন। এই কারণে নব্যবঙ্গ গোষ্ঠী 1840 খ্রিস্টাব্দের পর জনগণের কাছে গ্রহণযোগ্যতা হারায়। ধীরে ধীরে এই নব্যবঙ্গ পন্থীরা মানুষের কাছে আর সাড়া পায় না, কাজ খারাপ করছিল। কেউ বলেন তারা উচ্ছৃঙ্খল, কালাপাহাড়, কেউ মনে করেন তাদের সবই ধ্বংসাত্মক, গঠনমূলক কিছু নেই। ঐতিহাসিক অমলেশ ত্রিপাঠীর মতে কি নব্যবঙ্গীয়রা নকল নবিশের দল, ফেক অ্যাপ্রেন্টিস।
ডেভিড কফ বলেছেন ভ্রান্ত পুঁথিপত্র পড়া বুদ্ধিজীবী। ডক্টর সুমিত সরকার তাদেরকে পিতামাতাহীন বংশধর বলেছেন। একদম ঠিক, মা বাবা নাই চলে এসেছে কোথা থেকে, ভিখারির জাত। কিন্তু বাংলা সংস্কার আন্দোলন এবং নবজাগরণে তাদের অবদান স্বীকার করে নিয়ে নব্যবঙ্গদের সম্পর্কে সুরেন্দ্রনাথ ব্যানার্জি বলেছেন তারা বাংলার আধুনিক সভ্যতার প্রবর্তক এবং আমাদের জাতির পিতা। ওই যে বুদ্ধিজীবী। সাংবাদিক কৃষ্ণদাস পাল বলেছেন তাদের দেশের ভবিষ্যৎ, তারা দেশের ভবিষ্যৎ। ও কিশোরী চাঁদ মিত্র তাদের কাঞ্চনজঙ্ঘা চূড়া বলি গর্ববোধ করেছেন। কেউ কেউ ভালো বলেছেন, কেউ কেউ খারাপ বলেছেন। ইতিহাসের পাতায় আমাদের ইতিহাসের প্রশ্ন উত্তর লিখতে গেলে একদিকে সমালোচনা শুধু রাখলে হবে না, তার মানে কিছু ভালো কাজটাও তারা করেছেন, বেশিরভাগ তারা বা খারাপ কাজ করেছেন। ধর্মের বিরোধিতা, এবার ধর্মের বিরোধিতা করো, কেউ বারণ করে নাই। কে মানে হিন্দু ধর্মে সতীদাহ প্রথা গিয়েছে, বহু বিবাহ প্রথা গিয়েছে, বাল্য বিবাহ গিয়েছে, আমি অ্যাপ্রিসিয়েট করি এইগুলো। কিন্তু কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো ভাবধারায় তারা আঘাত করে, বুঝতে পেরেছ? কেননা তারাও একটা ধর্ম থেকে আসে। হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও মোটেও হিন্দু ধর্মের মানুষ ছিলেন না, খ্রিস্টান ছিলেন। তার স্বাভাবিক। ইংরেজদের তো এইটাই সব থেকে বড় নীতি ছিল যে ধর্মে আঘাত করো। তারা কি করেছিল? হিন্দু মুসলিমের মধ্যে দাঙ্গা লাগিয়ে দিয়েছিল, মনে পড়ে? মনে পড়ে মহাবিদ্যালয়ে কি হয়েছিল? সেই কার্তুজে বলে এখানে গো মাংস আছে, তাও বলছে যে হ্যাঁ বলেছিল তো। হিন্দুরকে বলেছিল এখানে গো মাংস দিয়ে দিয়ে, আর ওদের বলছে শুয়োরের চামড়া দিয়ে করা বা শুয়োরের চর্বি দিয়ে বানানো কার্তুজ। হ্যাঁ, এরকম হয়েছিল। ইংরেজদের এইটুই কাজ, বুঝতে পেরেছ? আমাদের যারা যারা ইতিহাসের পাতায় ভালো মনে করি, মোটেও ভালো নয়। ডিপলি আমরা যদি পড়ি ইতিহাসটা তখন বুঝতে পারবে কত ধানে কত চাল। এবার দেখো বিধবা বিবাহ আন্দোলন। আমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়কে জানবো, ডিরোজিওকে জানতে যাবো কেন? কিছু ভালো কাজ করেছেন অবশ্যই, কিন্তু আমাদের এর থেকেও বেশি অবদান রাখেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তাকে জানো, স্বামী বিবেকানন্দ আছে তাকে জানো, কোথাকার কোন বিদেশি আমার জানার প্রয়োজন নাই। আর ইতিহাসে এই চলছে, যারা আক্রমণ করেছে, যারা আমাদের দেশ ভেঙেছে, যারা আমাদের মানে পুরো ধর্মের ক্ষতি করেছে, তাদের ইতিহাস বইয়ের পাতায় পাতায় লেখা তাদের সম্পর্কে। কিন্তু যারা ধর্মকে রক্ষা করার চেষ্টা করেছে, যারা আমাদের দেশকে বাঁচানোর চেষ্টা করেছে, তাদের কথা নাই। মঙ্গল পাণ্ডের সম্পর্কে কতটুকু দেওয়া আছে? হ্যাঁ, সিধু কানু সম্পর্কে কতটুকু দেওয়া আছে ইতিহাসের পাতায়? ওই একটুকু খানিক পাবে, 2-4 লাইন, তার বেশি পাবে না। হবে? হবে না। কোথাও জাহাঙ্গীর, কোথাও শাহজাহান, কোথাও এই কে, কোথাও সেই। পৃথ্বীরাজ চৌহানের সম্পর্কে কতটুকু জানি আমরা? কিছুই জানি না। তাহলে নামই শোনে নাই। শাহজাহান, আকবর, এদের নাম শুনে বসে আছি। কি হবে ওদেরকে পড়ে? ওরা আক্রমণকারী ছিল, আমাদের দেশকে নষ্ট করার চেষ্টা করেছিল। হ্যাঁ, এবার দেখো বিধবা বিবাহ যে আন্দোলন হয়েছিল, এখানে কিছু গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে। যেসব নারী স্বামীর মৃত এবং যাদের পুনরায় বিবাহ হয়নি তাদের বলে বিধবা। সামাজিকভাবে তাদের নিচু স্তরে রাখা হতো। তখন সমাজে এই বিধবাদের কোনো কিন্তু জায়গা হতো না, কোনো মঙ্গল কাজে এই বিধবাদের স্থান দেওয়া হতো না। এটা খারাপ কেন হবে না? তার স্বামী মারা গিয়েছে বলে কি অলক্ষণে হয়ে গেল নাকি? এই প্রথাগুলোর বিরুদ্ধে যে কাজগুলো হয়েছে সেগুলো অ্যাপ্রিসিয়েট করা যায়। স্বাভাবিক পারিবারিক জীবন থেকে বিচ্ছিন্ন করে বিধবাদের কঠোর নিরাসক্ত জীবনযাপন বাধ্য করা হতো। কোনো আসক্তি থাকবে না। তোমার স্বামী মারা গিয়েছে, তোমাকে এক ঘরে থাকতে হবে, সাদা বসন পরে থাকতে হবে। হ্যাঁ, মানে কোনো আমিষ খাওয়া যাবে না। হ্যাঁ, মানে ওই রকম আর কি ব্যাপার। কেন ভাই?
স্বামী মারা গিয়েছে, তা আমি কি করব? আমি মেরেছি নাকি? হ্যাঁ। অধ্যাপিকা অলকারঞ্জন বিধবাদের সামাজিক নির্ভরতার দিকটি তুলে ধরে বলেছেন, তাদের পুনর্বিবাহে অনুমোদন বিশেষ ছিল না। তারা যে পুনরায় বিবাহ করবে তার অনুমোদন সমাজ থেকে ছিল না। এই সমাজ থেকে কুপ্রথাটা গিয়েছে, এইটা ভালো ছিল। হিন্দু ধর্মে অনেক কুরীতি ছিল, অবশ্যই ছিল। স্বার্থালোভী কিছু ব্রাহ্মণ এগুলো করেছিল, এটাও ঠিক আছে। কিন্তু হ্যাঁ, সবটাতেই এইটাকে জুড়ে দেবো, মূর্তি পুজো বিরোধিতা করব, এইগুলো ঠিক নয়। এখান থেকে যে কুপ্রথা গিয়েছে সেগুলো মেনে নিই। অবশ্যই আরও যাওয়া দরকার ছিল, আরও আগে যাওয়া দরকার ছিল। তাহলে এত বাচ্চা মেয়েদের প্রাণ কিন্তু আমাদের সতীদাহতে হতো না, ওই প্রথায় হতো না। এগুলো কুপ্রথা। প্রথা এবং ধর্মের মধ্যে পার্থক্য আছে, গোলালে হবে না। বুঝতে পেরেছ? বেশ। শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী 19 শতকের হিন্দু বিধবাদের পুনর্বিবাহের ব্যাপারে বলিষ্ঠ উদ্যোগ নিতে শুরু করেন, কিন্তু প্রচুর বাধার মুখে পড়তে হয়। নদিয়ার মহারাজা কৃষ্ণচন্দ্র তার সভায় গোঁড়া ধর্মীয় পারিষদ এবং পণ্ডিতবর্গের তরফ থেকে বিধবাদের তীব্র বিরোধিতা করেন। কুলীন বন্দ্যোপাধ্যায় পরিবারের সন্তান রামমোহন রায়, আগে পদবী ছিল বন্দ্যোপাধ্যায়, রাজা রামমোহন রায়, তিনি ছিলেন বন্দ্যোপাধ্যায় আগে। বিধবাদের অধিকার, পুনর্বার বিবাহ ইত্যাদি ব্যাপারে সহানুভূতিশীল হলেও কোনো আইনি পদক্ষেপ নিতে পারেননি। আইন করে তো এগুলো বন্ধ করতে হবে না। এই যে হিন্দু ধর্মে আর একটা কুপ্রথা রয়েছে, পশু বলি, বন্ধ করা দরকার। এমনকি অন্য ধর্মের আরও পশু বলি করা হয়, সেগুলো বন্ধ করা দরকার। এগুলো কুপ্রথা, কিন্তু এগুলো আইন করে করতে হবে। এগুলো সমাজে তুমি যখন করতে যাবে তখন তোমাকে মেরে চামড়া গুটিয়ে দেবে তোমার। এটা যদি আইন করে সরকার করে তখন কিন্তু ওরা বাধ্য এই জিনিসগুলো বন্ধ করতে। বুঝতে পেরেছ? এই কুপ্রথাগুলো ধর্মের ভেতরে ঢুকে গিয়েছে। এর ফলে কি হয়? এই ধর্মটাই বদনাম হয়। এবারে যখনই এই জিনিসগুলো আমাদের করতে যায়, আমাদের ধর্মটাকেও কিন্তু আঘাত পড়ে, ধর্মে অবশ্যই পড়ে। তাহলে ধর্ম থেকে আমাদেরকে এগিয়ে আসতে হবে, ধর্ম থেকে এই কুরীতিগুলোকে প্রথমেই বার করে দাও। আর বার করে দেওয়ার জন্য রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়, তাঁরা যে পদক্ষেপ নিয়েছিলেন, এখানে কিন্তু অনেক মানুষের বাধা কিন্তু পেয়েছিলেন, অত সস্তায় হয়ে যায়নি। বুঝতে পেরেছ? সতীদাহ বেআইনি ঘোষিত হওয়া 30 বছর পরেও, মানে সতীদাহ প্রথা যে বেআইনি, এইটার 30 বছর পরেও তরুণী বিধবাদের বিবাহের ব্যাপারে কোনো বড় পদক্ষেপ নিতে দেখা যায়নি। আমি বলেছিলাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় তার নিজের ছেলের সঙ্গে এক বিধবার বিয়ে দিয়েছিলেন। তো এই রকম পদক্ষেপ প্রয়োজন। তৎকালীন পত্রপত্রিকায় বিধবাদের পক্ষে লেখালেখি শুরু হয় প্রথম। দেখো, আমি বলি, শুধু লিখে কিছু হবে না, মাঠে নেমে কাজ করতে হবে। বুঝতে পারলে? বা বললে কিছু হবে না, কাজ করে দেখাতে হবে। বুঝতে পারলে? হ্যাঁ। শ্রীরামপুর মিশন প্রেস প্রকাশিত সাপ্তাহিক পত্রিকা জে.সি. মার্সম্যান সম্পাদিত সমাচার দর্পণ, বাঙালি হিন্দু বিধবাদের সমাচার দর্পণ যখন পড়িয়েছিলাম, এগুলো বলেছিলাম। হিন্দু বিধবাদের দুঃখ দুর্দশা নিয়ে প্রথম প্রবন্ধ প্রকাশিত হয়েছিল। এই সময়ে থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সরকারও ইতিবাচক ভূমিকা নিতে থাকে, যে না, এবার কাজ করা যাক, এবার একটু একটু করে এগিয়ে যায়। তাহলে ব্যক্তিগত উদ্যোগ কিছু নেওয়া হয়েছিল। ব্যক্তিগত উদ্যোগে নদিয়ার মহারাজা শ্রী শচন্দ্র বিধবা বিবাহের জন্য উদ্যোগী হয়ে গোড়া পণ্ডিতদের প্রবল আপত্তির জন্য তা ব্যর্থ হয়। পণ্ডিতরা তারা ভাবছিল না, এটা আমাদের ধর্মের অংশ, এখান থেকে কোনো কিছু মানে উৎখাত করা যাবে না।
তারপরে না এই নব্যবঙ্গ দলের দুজন ছিলেন, এই হলধর মল্লিক আর মতিলাল শীল। তারা কি করো, তারা আগ্রহ বৃদ্ধির জোর দেখান যে না, বিধবাদের আবার বিবাহ দেওয়ার প্রয়োজন আছে। তারা এগিয়ে আসেন। এরপরে আমরা একজনের নাম পাই, ভীষণ গুরুত্বপূর্ণ মানুষ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়। আমরা আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়কে পরের দিনে পড়াবো। আজকে আর একটু বলে দিই যে বাংলা দেবেন্দ্রনাথ ঠাকুর, প্রসন্ন কুমার ঠাকুর, শশীপদ ব্যানার্জি, বোম্বের প্রার্থনা সমাজের মহাদেব গোবিন্দ রানাডে, পুনের দ্বন্দ্বকেশব খাড়বে, দক্ষিণী বিদ্যাসাগর নামে পরিচিত অন্ধ্রের কান্দুকরি, বীরেশচন্দ্র লিঙ্গম পাণ্ডুলু, তারা কিন্তু এর আগে কাজ করেছিলেন। এর পরবর্তীকালে বিধবা বিবাহ আন্দোলনের মূল রূপকার ছিলেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়। এইটা সম্পর্কে, এনার সম্পর্কে আমরা পরের দিন জানবো, ডিটেলসে জানবো। আজকে এই অবধি ছিল। তোমাদের বুঝতে অসুবিধা হলে অবশ্যই ইউটিউবে যারা ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করো। চলো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।